বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার ডক্টরস অন কল করোনা সতর্কতা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। করোনা সতর্কতা, করোনা কোভিড-19 একটা নাম যেটি বিগত 1.5 বছর ধরে আমাদেরকে গৃহবন্দী করে রেখেছে, কিছু মানুষকে প্রিয়জন হারা করেছে, কিছু মানুষকে কর্মহীন করেছে, কিছু মানুষকে একেবারে ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, আর বাচ্চাদেরকে একেবারে কোথাও যেন পায়ে বেরি পরিয়ে দিয়েছে। সেই কোভিড-19 নিয়ে আমাদের কথা বলা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজদীপ সাহা। আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুকে, অনেক অনেক স্বাগত। আর যেটা বলার কথা যে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা টেলিফোন করবেন ডক্টর সাহার কাছে, আপনাদের যার যা প্রশ্ন, ডাক্তারবাবু আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবেন। আমার কিছু প্রশ্ন নিশ্চয়ই রয়েছে, যেমন আমি প্রথমে একটু পোস্ট কোভিড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাইছি। এই মুহূর্তে কোভিড-19 সেকেন্ড ওয়েভের এখন মানে গড়টা বা বলা যেতে পারে গ্রাফটা নিচের দিকে অনেকটাই ছন্দে ফিরেছে, কিন্তু হয়তো লকডাউন ধীরে ধীরে কমিয়ে দেওয়া হবে। কিন্তু পোস্ট কোভিড ম্যানেজমেন্ট, যাদের কোভিড হয়ে গিয়েছে তারা ঠিক কিভাবে নিজেদের টেক কেয়ার করবেন, আর পোস্ট কোভিড ম্যানেজমেন্টে কোন কোন ব্লাড টেস্ট বা কোন কোন টেস্টটা ভীষণ জরুরি? আচ্ছা, এখন দেখুন, যেহেতু একটা পেশেন্ট কোভিডে সেরে গেল, তারা বাড়ি গেল, বাড়ি গিয়ে যা রুটিন যে কাজগুলি যেগুলি বাড়ির মধ্যে করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়েভে কিছু প্রবলেমগুলি হচ্ছে যেটা আমরা ফার্স্ট ওয়েভে পাইনি, যেমন পোস্ট কোভিড কমপ্লিকেশন। যেমন কিরকম, একটু হাঁপ ধরে যাওয়া, কাজ করতে পারছি না, একটু হেঁটে গেলে একটু শ্বাসকষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, মাথা ঘুরছে, এইগুলি কিন্তু পোস্ট কোভিড কমপ্লিকেশন। এইগুলির জন্য কিন্তু আমাদের যখন যখন আমরা পেশেন্টগুলিকে ডিসচার্জ করি বা ছাড়ি, তখন একদম ইনস্ট্রাকশনে দেওয়া থাকে যে এই সমস্যা আপনাদের হয়, অবশ্যই ডাক্তারের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করবেন। আর যে সমস্ত ওষুধগুলি আছে সেগুলি কিন্তু ঠিকঠাক করে খেতে হবে। যেমন কি এই ভাইরাসটা প্রচন্ড দুর্বল করে দেয়, উইকনেস। সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা পেশেন্টকেই একটা মাল্টিভিটামিন দিয়ে থাকি। আর যেহেতু একটু গ্যাসের অম্বলের একটা ওষুধ দিয়ে রাখি আমরা ইন ফিউচার। আর তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বললেন যে ব্লাড টেস্ট কি করবো, ধরুন একটা পেশেন্টের যদি কোমরবিডিটি থাকে, প্রেশার, সুগার বা কিডনি, তারা কি করবে, তারা হয়তো অ্যাডমিশনের সময় একটা টেস্ট করেছিল, এবারে টেস্টটা করার পরে আমি যখন পেশেন্টকে ছেড়ে দেওয়া হলো, তখন ডিসচার্জ সার্টিফিকেট লেখাই থাকে যে আপনি যখন ফার্দার আসবেন তখন এই টেস্টগুলো আবার রিপিট করে আসবেন। কারণ অনেক সময় কি হয়, যারা মডারেট টু সিভিয়ার যাদের কোভিড-19 থাকে, তাদের কিছু কিছু ওষুধ চলে, যেমন স্টেরয়েড। এক্ষেত্রে কিন্তু স্টেরয়েডের দুটো ব্যাড এফেক্ট হচ্ছে, এটা সুগারকে বাড়িয়ে দেয় আর তার সঙ্গে প্রেশারকেও বাড়িয়ে দিতে পারে। তাই জন্য আমরা পেশেন্টকে বলবো বাড়ি যখন যাবেন ডেইলি একটু কাউকে দিয়ে প্রেশারটা চেক করা, আর সুগারটা আপনি কিন্তু ব্লাড টেস্টের মধ্যে করে দেবেন। তার সঙ্গে সঙ্গে রুটিন যে টেস্টগুলি আছে রক্তের, সিম্পল আমার কমপ্লিট ব্লাড কাউন্ট যেগুলো আছে, দেখতে হবে যে বাড়ি যাওয়ার পরেও কি অন্য কোনো ইনফেকশন হচ্ছে নাকি, সেটা দেখতে হবে। তার সঙ্গে সুগার লেভেল করতে হবে, কিডনির তো ফাংশনটা দেখে নিতে হবে, বাদ বাকি হার্টটার ফাংশনটা একটু দেখে নিতে হবে যে অন্যান্য কোনো কমপ্লিকেশন হচ্ছে নাকি। কারণ কি, কারণ হচ্ছে আমরা বহু কেসে দেখেছি এরকম পোস্ট কোভিড মানে কোভিডের পরে কিন্তু ফুসফুসের প্রবলেমও হয়, হার্টের প্রবলেম হয়, এমনি জেনারেল প্রবলেম হয়। এটা ছাড়া আর কি, যদি বারবার করে বলে আসছি, সিরিয়াস যেগুলো এখন ফাঙ্গাসের যে ইনফেকশনগুলি আছে সেগুলো যাতে পেশেন্টরা বা বাচ্চাদের বাড়ির লোকরা যাতে নজর দেয়। যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, যে এরকম যে একটা দিক খুলে যাচ্ছে, চোখের সামনে নাক দিয়ে জল বেরোচ্ছে বা কোনো কাশি হচ্ছে, এমন কাশি তার সঙ্গে রক্ত বেরোচ্ছে, বাড়িতে গিয়ে তাহলে কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ নিই। ডক্টর সাহা, আমি যেটা একটু জানবো আর একটু ইলাবোরেটলি, সেটা হচ্ছে যে ধরুন কোমরবিডিটি মার্জনা করবেন, যে ধরুন পেশেন্ট বাড়ি ফিরলেন, কিছু সিমটমস তার দেখা দিল, তখনই কি সে টেস্টগুলো করবে, নাকি না নর্মাল পেশেন্ট 1 মাস কোভিড কাটিয়ে উঠেছেন, তিনি সুস্থ, তারও কি কিছু ব্লাড টেস্ট বা কিছু রুটিন টেস্ট করার প্রয়োজন আছে?
যদি তিনি একদম সুস্থ থাকেন তাহলে কিন্তু আমরা বলবো যে ওরকম রুটিন টেস্ট, সিম্পল টেস্ট যেগুলি, ধরুন সিসিবি, হিমোগ্লোবিন, রুটিন টেস্ট এগুলি করতে পারেন। কিন্তু মাইল্ড আমরা যদি ইনফেকশন বা অ্যাসিমটোমেটিক তাদের ক্ষেত্রে করতে হয় না। কিন্তু যারা মডারেট টু সিভিয়ার তাদেরকে কিছু কিছু টেস্ট, যখন হাসপাতালে ভর্তি ছিল তখন কিছু কিছু টেস্ট করতে হয়। দিয়ে কেন করতে হয়, দেখার জন্য যে এই ইনফেকশনটা কতটা সিভিয়ারিটি, যেমন ডিডাইমার টেস্ট করতে হয়, IL-6 লেভেলটা করতে হয়, সিআরপি, এইগুলি তখন যদি বেশি থাকে তখন এবার কি হলো, ওষুধ দিয়ে কমানো হলো, কমানোর পরে এবারে ডাক্তার হয়তো পরামর্শ দিতেও পারে কখনো কোনো আপনি যখন বাড়িতে যাবেন এইগুলি ফার্দার রিচেক করতে পারেন। করলে আপনি দেখতে পারবেন যে আর কোনো কিছু কমপ্লিকেশন হচ্ছে নতুন করে, সেটাও কিন্তু এখন টেস্টটা এখন করা হচ্ছে ইন মডারেট টু সিভিয়ার। কিন্তু যদি পেশেন্টের অ্যাসিমটোমেটিক বা মাইল্ড পেশেন্ট, তারা তো বাড়িতে থেকেই সেরে যাচ্ছে বা কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে পাশে যারা আছেন জেনারেল প্র্যাকটিশনার তাদেরকে দেখেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রুটিন কোনো টেস্ট করা দরকার। আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আমার বয়স 66। আমার 23 এপ্রিল আমার পজিটিভ বেরিয়েছিল। তারপর ট্রিটমেন্ট চলছিল, ট্রিটমেন্টে সেরে যায়, দিয়ে পরে আর কোনো টেস্ট করিনি। ইঞ্জেকশন নিয়েছি আগে, এপ্রিল 25-এ নিয়েছিলাম। আর এখন সবসময় একটা 98.3, 98.2, 97.4 এরকম জায়গায় টেম্পারেচার থাকে। সাবকিউটেনিয়াস টিস্যুর তলাতে যেন মনে হচ্ছে তাপমাত্রা সবসময় থাকে। এটা কি করোনার জন্য না এমনি নর্মাল এটা টেম্পারেচার? ঠিক আছে, বুঝেছি কোশ্চেন আপনার। ডক্টর সাহা ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ হ্যালো, ডাক্তারবাবু। হ্যাঁ আমি বুঝেছি কোশ্চেনটা। নর্মাল বডি টেম্পারেচার 98.4, কোনো চিন্তা নেই, 98.4 এর আশেপাশেই আছে, আপনাকে কোনো ভয় পেতে হবে না। কিন্তু দেখতে পাওয়া গেছে যে এই কোভিড-19 ইনফেকশনের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে পেশেন্টের গায়ে জল নেই কিন্তু প্রফিউজ সুইটিং হয়, প্রচন্ড ঘাম হয়। সেইটা একটু দেখতে হবে। যদি ঘাম হয় বারে বারে আপনার বলি টাওয়েল দিয়ে বা আপনার যদি রুমাল থাকে বা গামছা থাকে ভালো করে গাটাকে পরিষ্কার করতে হবে। কারণ ইনফিউচার সেখান থেকে আবার সেকেন্ডারি কোনো ইনফেকশন হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তাই এমনি পেশেন্টকে বলে দেওয়া হয় এরকম যদি হয় কোনো সিমটম, বেশিরভাগ করে যদি গায়ে ঘাম হয় আপনি বারবার কিছু নেবেন টাওয়েল। এটা ওনার প্রশ্নের উত্তর হলো। এবারে আমি চলে আসি থার্ড ওয়েভ। আমরা শুনছি থার্ড ওয়েভ আসবে, এটাকে নাকি কেউ আটকাতে পারবে না, কারণ এটা কোভিড নিজেকে মিউটেট করে নিয়েছে, মিউটেশন তার চলছে। তাহলে আমরা কি আবার থার্ড ওয়েভে আবার গৃহবন্দী হব, নাকি না থার্ড ওয়েভে শুধু বাচ্চারাই আক্রান্ত হবে? তো যদি সত্যি যদি বাচ্চারা আক্রান্ত হয় তাহলে আমরা কি করে সেটাকে প্রিভেন্ট করব? এটাকে নিশ্চয়ই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো বাচ্চাদের হওয়া থেকে আমরা তাদেরকে প্রিভেন্ট করব কিভাবে? দেখুন, থার্ড ওয়েভ আমরা কখনোই চাইবো না যেন আসুক। যদি চলেও আসে সেক্ষেত্রে কি করবে, এখন যেটা পরীক্ষা করে দেখা গেছে বা রিসার্চ করে দেখা যাচ্ছে বা গবেষকরা বলেছে থার্ড ওয়েভটা বাচ্চাদের বেশি হবে। তাই বলে কি বড়দের হবে না? হতেই পারে, বড়দেরও হতে পারে। কিন্তু রিস্ক হচ্ছে যাদের বয়স মোটামুটি 18 বছরের কম, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো করে নজর রাখতে হবে। তারা নজর রাখবে, বাড়ির মা বাবারই নজর রাখবে। তাদেরকে কি কি করতে হবে, যদি 5 বছরের কম হয় যে সমস্ত বাচ্চা, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বললেন প্রিভেনশনের ক্ষেত্রে মাস্ক দরকার নেই। কিন্তু 5 বছরের বেশি হলে, 5 বছর থেকে যারা 12 বছর বয়স, 18 বছর, তাদের মাস্ক হচ্ছে মাস্ক। আর কি কি রুটিন প্রোটোকল, স্যানিটাইজার ইউজ করা, আর কি যেটা বারবার বলা আছে যে 2 মিটার আপনি দূরে থাকুন। এইগুলি তিনটে জিনিস মেনে নেওয়া যায়, তাহলে কিন্তু এই যে বাচ্চাদের যেটা দেখতে পাচ্ছি যেটা থার্ড ওয়েভটা যেটা আসছে, সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রেই বাচ্চাদের আমরা প্রিভেন্ট করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে মা বাবাদের ক্ষেত্রে, যারা অনেক সময় কি হয় মা বাবারা বাইরে কাজ করতে যায়, তাদেরও কিন্তু কর্তব্য থাকে যে তাদের ইনফেকশন যারা বাইরে থেকে নিয়ে আসছে যেন বাচ্চাদের ক্ষেত্রে না যায়। এমনি বলবো যখন মা বাবারা বাড়িতে আসবেন তারা কিন্তু ভালো করে হাত ধোয়া, যেটুকু এবং স্নান করা, এই সময় এখন গরমকাল কোনো অসুবিধা নেই, তারপরে ক্লিনিক্যাল বাচ্চাদের কাছে যান। সেক্ষেত্রে কিন্তু থার্ড ওয়েভের যে প্রবলেমটা সেটা অনেকটাই কাটবে। আমরা বাচ্চাদের প্রোটেকশনের জায়গায় তো ভ্যাকসিনেশনের জায়গায় আমরা এখনও পৌঁছোইনি যে বাচ্চাদের ভ্যাকসিনেটেড করা যাবে। এখন আমরা বড়রাই পুরোপুরি ভ্যাকসিনেটেড হইনি। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কি শুধু এই কোভিড বিহেভিয়ার বাবা মা মেনটেন করলেই হবে, নাকি না তাদেরকে কোনো স্পেশাল টেক কেয়ার, কোনো স্পেশাল খাওয়া দাওয়া, বা এই যে বড়রা ওষুধ খাচ্ছেন তাদের জন্য তাদের কোনো কিছু খাওয়ানো, মানে অন্য কোনোভাবে কি কিছু প্রোটেকশন দেওয়া যায়? না, দেখুন খাওয়া দাওয়া মেন হচ্ছে আমার ওই খাওয়া দাওয়া।
এর উপরে আমি অন্য কোনো ট্যাবলেট বলি বা এরকম কোনো ক্যাপসুল বলি এরকম ভাবে খাওয়ানো যায় না। আমরা বড়দের ক্ষেত্রেও দেখেছি যে বারবার আমরা একটা বলেছি যে ওই ভিটামিন সি বেশি করে খাওয়া, জিঙ্ক বেশি করে খাওয়া, ভিটামিন বি3 বেশি করে খাওয়া কোনো কিছু ভালো নয়। আমরা তো রিপোর্ট পেয়েওছি যে জিঙ্ক বেশি হলে ফাঙ্গাল ইনফেকশন নিউক্লিয়ার বেশি হয়েছে, একটা পাবলিকেশন বেরিয়েছে জার্নাল। সুতরাং আমরা বলবো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে মেইনলি হচ্ছে অবশ্যই খাওয়া দাওয়াটা মেইন, যাতে বডি ইমিউনিটি ভালো করে সেটা বিল্ড আপ করে। আরো যারা ইমিউনিটি বিল্ড আপ আছে তার সঙ্গে বাড়িতে একটুখানি ব্যায়ামের অভ্যেস করা, খেলাধুলা বাড়ির ভিতরে, এটাতেও কিন্তু তাদের বিল্ড আপ হয় ইমিউনিটি। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে কি যেটা বললাম, অবশ্যই স্যানিটাইজার ইউজ করবে। আর প্রত্যেকবার যেন ঠিকঠাক করে হাত ধোয়া, খাওয়ার আগে খাওয়ার পরে হাত ধোয়া, দিনে 3 থেকে 4 বার তো মিনিমাম বাড়িতে হাত ধোবে, কোনো অসুবিধা নেই। এটুকু করলে কিন্তু অনেকটাই বাচ্চারা কিন্তু প্রোটেক্টেড হবে। আর যদি ওই সময়টা থার্ড ওয়েভে যদি কোনো বাচ্চার এরকম জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গগুলি হয়, অবশ্যই ডাক্তার হতে হবে। আমরা আজকে ডক্টর রাজদীপ সাহাকে পেয়েছি এবং তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আপনারাও পেয়েছেন, আপনারা ফোন করুন, আপনাদের ফোনের প্রশ্নের উত্তর তিনি দেবেন। এবারে চলে আসি যেটা আমার আরেকটি প্রশ্ন আমার রয়েছে বাচ্চাদের কেন্দ্রিক, একটু আজকে এটা নিয়ে আলোচনা করি। বাচ্চাদের তো স্কুল বন্ধ, তারা বেরোচ্ছে না, এই কারণেই কি তারা একটু, যেহেতু তারা আনএক্সপোজ, তাই জন্যই কি তারা একটু বেশি প্রণ হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা কি, এখন বাচ্চাদের স্কুল বন্ধ হচ্ছে, তাদের সবকিছু এখন পড়ানো হচ্ছে অনলাইনে, পরীক্ষা নেওয়া হচ্ছে অনলাইনে। এটাও কিন্তু তাদের এই যে মানসিক, তাদের উপর মানসিক, আমাদের যে মানসিকের উপর চাপ করছে ব্যাপারটা, তারা হয়তো যখন খুলবে, যখন অফলাইন শুরু হবে, তখন সেটাকে কতটা মানাতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে এখন এই যে ক্রাইসিসের সময়, যখন অনলাইনে সকাল 10টার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ঠিক যেমন ভাবে অফলাইনে স্কুলে যেমন ক্লাস হয় তেমনি কিন্তু অনলাইনেও ক্লাস হচ্ছে, তারা সেটা বাড়ি থেকে ক্লাস করছে। সুতরাং তারা হয়তো তাদের ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে কথাও বলতে পারছে না। অনেক বাচ্চা যখন স্কুলে যায় তখন তারা তাদের টিফিনটাও শেয়ার করে, এটাও একটা কিন্তু তারা কিন্তু ত্যাগ করছে। সুতরাং সব ব্যাপারে কিন্তু এই সময়টা কিন্তু বাচ্চারা কিন্তু মানসিকভাবে অনেকটাই জর্জরিত হয়ে পড়েছে। সুতরাং আমরা চাই এই যে তাড়াতাড়ি যেটা থার্ড ওয়েভ সেটা যেন না আসুক, আর যত তাড়াতাড়ি আমরা চাই এই যে প্যান্ডেমিকটা হচ্ছে আমরা সেটাকে আমাদের করোনা ফ্রি করতে পারি আমাদের ওয়ার্ল্ড থেকে আর রাজ্য থেকে। না, এই যে আপনি বলছেন যে থার্ড ওয়েভটা যে আসার চান্স আছে সেটা যেন না আসুক, এর জন্য আমাদের করণীয়টা কি? আপনারা তো শিক্ষক, আপনারা তো চিকিৎসক মানুষ, আপনারা আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আমাদের কোভিড বিহেভিয়ার সম্পর্কে, কিন্তু আপনারা ফ্রন্টলাইনে লড়ছেন। আজকে সেকেন্ড ওয়েভেও আপনারাই ছিলেন, থার্ড ওয়েভ আসলে আপনাদেরকেই লড়াইটা করতে হবে। কিন্তু আমার মনে হয় নৈতিক দায়িত্ব তো আমাদের সাধারণ মানুষদেরও রয়েছে, আমরা যারা মানুষ, যারা সমাজের মনুষ্যত্ব জীব, তো আমাদের করণীয়টা কি? হাউ উই প্রিভেন্ট? অবশ্যই দেখুন, ভাইরাস হচ্ছে সবসময় চাইবে নিজের এক্সিস্টেন্স বজায় করতে, সবসময় ও মিউটেশন করবে, মিউটেশন করে নতুন নতুন ভয়ঙ্কর স্ট্রেন নিয়ে চলে আসবে। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যেটা আমরা ফার্স্ট ওয়েভে দেখেছিলাম, মানুষ কিন্তু অতটা সচেতন ছিল না, তারা মাস্ক অনেক সময় পরেনি, সোশ্যাল গ্যাদারিং এও গেছে। এমনকি দেখা গেছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অনেক আউটসাইড, অনেক অফিস আর মল খুলে গেছিল, সেখানেও তারা মাস্কের অনেক জায়গায় অনেক কিছু ভিড় করেছে। সেটা আমরা চাই না এখন এটা করতে। আর কি, এই সমস্ত পাবলিক গ্যাদারিং যদি হয় সেগুলোও কিন্তু এখন যেটা রেস্ট্রিকশন করে দেওয়া আছে, সেটাও আমরা চাইবো যে 15 দিনের পরে এই যে গ্যাদারিংটা যেন কম হয়, একটু কম হয়। আস্তে আস্তে আমার এই লকডাউনটা যখন উঠবে, আনলক যখন প্রসেসটা শুরু হবে, তখন আস্তে আস্তে সবকিছু একসঙ্গে তুলে দেওয়া আমরা চাইছি না। এতে কি হবে, এতে কিন্তু কি হবে, একজন মানুষের কাছাকাছি আসাটা একটু কমবে। এবার আমরা কি করবো, কেসটা দিবি, কতটা কেস আমার প্রত্যেক দিনে, এই যে এখন তো আমরা জাস্ট 2 সপ্তাহ আগেও একদিনে কত কেস আমরা দেখেছি, এখন তো অনেক কেস কমে গেছে, এমনকি কালকে সুস্থতার হারটা 95 to 97% হয়ে গেছে। সুতরাং এইভাবে আমরা চাইছি চাপটারও নাম পেয়ে। সুতরাং এই সময় আমরা চাইবো না কখনোই যে সেই আগের মতো আমরা যেটা করেছি ফার্স্ট ওয়েভের পরে নভেম্বর টু ফেব্রুয়ারি, যে আমরা মাস্ক ছাড়া ঘুরে বেরিয়েছি, স্যানিটাইজার ঠিক ইউজ করিনি, বাড়িতে এমন মানে মলে গেছি, এমন সময় মলে যখন বাইরে বেরিয়েছি আমরা মাস্ক তুলে দিয়েছি, সেগুলো আমরা করবো না। এইগুলি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই থার্ড ওয়েভটা যেটা আমরা বলছি সবাই হচ্ছে আজকেই আটকানো যাবে না, একটু আমরা আটকাতে পারি, সেটা আমরা খুব আশাবাদী। মানে আমি একটা প্রশ্ন করি, আমার খুব মনে হচ্ছে এই প্রশ্নটা, আমি জানি না কতটা প্রাসঙ্গিক হবে।
আমরা ফার্স্ট ওয়েভে দেখেছি কোমরবিডিটি আছে তাদের ক্ষেত্রে ফ্যাটাল কেস, সাধারণত মানুষ সুস্থ হয়ে গেছেন। আমরা এবং ফার্স্ট ওয়েভে কিন্তু পোস্ট কোভিড সিমটম যেগুলো সেগুলো কিন্তু খুব একটা মাথাচাড়া দেয়নি। আমরা দেখলাম সেকেন্ড ওয়েভে করোনা নিজেকে মিউটেট করলো, করার পরে প্রথম কথা ফ্যাটাল কেসটা তো বাড়ালোই, মানে কোমরবিডিটি আছে এমন মানুষও মারা গেলেন, কোমরবিডিটি কিচ্ছু নেই ইয়াং এজ সেও মারা গেল। এবং যেটা বলার কথা যে পোস্ট কোভিড সিমটম যেগুলো সেগুলো কিন্তু মারাত্মকভাবে দেখা দিল। যেমন আমরা বলতেই পারি মিউকরমাইকোসিসের কথা, খানিকটা সাইটোকাইন স্ট্রমের কথা বলতে পারি, যেটা কোভিড থাকাকালীনও হয়েছে, কোভিড কমে যাওয়ার পরেও হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কোভিড সিনারিও যেমন কোভিড থ্রম্বোসিস, এই ধরনের নানা রকমের পোস্ট কোভিড সিমটমগুলো দেখছি। আমরা কি আশঙ্কা প্রকাশ করতে পারি ডক্টর সাহা যে থার্ড স্ট্রেন যদি আসে এবং তারপরে তার ক্ষেত্রে পোস্ট কোভিড সিমটম আরও ভয়ানক হবে, বা প্রি কোভিড সিমটম আরও ভয়ানক হবে, বা ডিউরিং কোভিড সিমটম আরও ভয়ানক হবে? আচ্ছা, একটা টেলিফোন নিয়ে আমরা এগোচ্ছি। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। কে হ্যালো, বলছেন? নমস্কার। কে বলছেন? সেলিম মোহাম্মদ বলছি ফালাকাটা থেকে। কোথা থেকে? ফালাকাটা, সেলিম আচ্ছা মোহাম্মদ। আচ্ছা, বলুন বলুন। বলছিলাম কি, আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর। সে কিন্তু হ্যান্ডিক্যাপ। আচ্ছা আচ্ছা। সে হ্যান্ডিক্যাপ, মানে কিছু বুঝাতে পারে না, কথা বলতে পারে না তো। সেরিব্রাল পলসি আছে আপনার মেয়ের? হ্যাঁ, 7 বছর বয়স। হ্যাঁ। তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, কিন্তু সে কোনো রকম কথা বলতে পারে না এবং ঠিক মতো বুঝাতেও পারে না। এমনি কোনো সিমটম নেই। হুম। আমাকে কোনো টেস্ট করতে হবে বা কি কি করণীয় আছে তা তো বলতে পারবে? খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন, আপনার করাটাও উচিত। আপনি নিশ্চয়ই ডাক্তারের সাথে কনসালটেশনে আছেন আপনার এলাকার, তবুও ডক্টর সাহা আপনাকে বলে দিচ্ছেন। ওনার বয়সটা কত? বাচ্চাটা 7 বছর। ডাক্তারবাবু, 7 বছর বয়স, সেরিব্রাল পলসি। হ্যাঁ, 7 বছর সেরিব্রাল পলসি। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ওষুধ ডাক্তারবাবু খেতে বলেছেন সেগুলি খাবেন, 1 নম্বর। 2 নম্বর, বাড়িতে যেহেতু ওর কোনো সমস্যা নেই, অবশ্যই এটা হচ্ছে মাইল্ড টু আমার অ্যাসিম্পটোমেটিক মতো মনে হচ্ছে বা মাইল্ড হচ্ছে, হালকা হয়েছে, তাই জন্য বাড়িতে থাকবেন 17 দিন। এইটুকু সময় যা ওষুধ ডাক্তারবাবু দিচ্ছেন সেগুলি সব খাবে। যদি এর মধ্যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, যেহেতু ওনার সেরিব্রাল পলসি আছে বাচ্চাটার, যদি কোনো সমস্যা হচ্ছে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। আর কিরকম সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট, কাশি বেশি হওয়া, বুকে চাপ হওয়া, বা মেন্টালি আমার আরেকটু জন্য ঝিমিয়ে পড়ছে, এগুলি যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। করোনা মানে করোনা হলে যেহেতু বাচ্চাটি কথা বলতে পারছে না, সেক্ষেত্রে বাবার একটা টেনশন হচ্ছে, কিন্তু তাহলে এখানে গার্জিয়ানকে মনিটরিংটা করতে হবে, মানে বাবা মা কনস্ট্যান্টলি দেখবেন যে বাচ্চা মেয়েটার কোনো ডিটোরিয়েশন হচ্ছে কিনা, কারণ মা সব থেকে ভালো বুঝতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, উনি টেম্পারেচার দেখবেন 6 ঘন্টা পরে পরে, আর অক্সিজেন স্যাচুরেশনও দেখবেন 6 ঘন্টা পরে পরে। ও আচ্ছা, টেম্পারেচার এবং অক্সিজেন স্যাচুরেশন। হ্যাঁ, টেম্পারেচার আর অক্সিজেন স্যাচুরেশন দেখে যেতে হবে 6 ঘন্টা পরে পরে। তাহলে কিন্তু যারা কথা বলতে পারে এই ক্ষেত্রে আমরা কিন্তু কমপ্লিকেশনটা বুঝতে পারবো ওই টেম্পারেচারটা দেখে আর আমার স্যাচুরেশন পুরো ব্যাচ প্রোগ্রেস করতে কি। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে থার্ড ওয়েভের ক্ষেত্রে কি এই সিমটমগুলো অনেক বেশি হতে পারে? এবার দেখুন, থার্ড ওয়েভ কবে আসবে কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারছে। কেউ বলছে হয়তো পোস্ট পুজো, কেউ বলছে নভেম্বরে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিন্তু বলতে পারছে না। কারণ ভাইরাসটা এতটাই, যখন এসেছিল 2019-এ, এতটাই নোবেল ভাইরাস, এর পরবর্তীতে থার্ড ওয়েভে কি হবে আমরা শুধু এইটুকু জানতে পেরেছি, এইটা হবে মেইনলি বেশি হচ্ছে বাচ্চাদের, বড়দেরও হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে নতুন নতুন জিনিস দেখছি, দেখুন একটা জিনিস কি হয়, যে কোনো মানে কোভিড ইনফেকশন হোক বা যে কোনো ইনফেকশনেই কিন্তু আমাদের বডিতে যখন ইমিউন সিস্টেম যদি খারাপ থাকে কারো, তাহলে এই সমস্ত ইনফেকশন গুলো হবেই। ফাঙ্গাস ইনফেকশন বা এমন কিছু কিছু ভাইরাস ইনফেকশন বা ব্যাকটেরিয়া ইনফেকশন, যাদের এই ভাইরাস বা আমার সস্তার ইনফেকশনটা নর্মাল পপুলেশনে করতে পারে না, নর্মাল কাউকে করতে পারে না, সেগুলো কিন্তু হতে পারে, যেহেতু ওনার যে পেশেন্টের ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে গেছে। তাই জন্যে এবার থার্ড ওয়েভে আর কতদূর এগোবো সবই কিন্তু এখনো রিসার্চ করবেন যে কতটা আর কিরকম কমপ্লিকেশন হতে পারে। তবে যেটা আমরা ফার্স্ট ওয়েভে দেখেছি যে যা কমপ্লিকেশনটা হয়ে যাচ্ছিল ইনফেকশনের 5 থেকে 10 দিনের মধ্যে, কিন্তু যেটা সেকেন্ড ওয়েভে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি শুরুই হচ্ছে 8 থেকে 10 দিন পরে, সেটা এক্সটেন্ড করতে 6 সপ্তাহ পর্যন্ত। এইবার থার্ড ওয়েভে যেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক প্রবলেমগুলি হয়, যেমন অবশ্যই আমি বলবো ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, কিছু ইনফ্লামেটরি সিনড্রোম হয় বাচ্চাদের, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে
কমন জ্বর কাশি সর্দি। ওই একটাই প্রবলেম যেটা হয় ওই বাচ্চাদের ক্ষেত্রে, যেটা ইনফ্ল্যামেটরি একটা সিম্পটম হয়, সেটার ক্ষেত্রে কিন্তু চিন্তা, জ্বর থাকতে চায় না, একটু আমাদের ইনফেকশনটা থেকে যায়, সেটাই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক। আমরা বাদবাকিগুলো এটাকে নিয়ে কিন্তু- আরেকটু কথা বলবো এই বিষয়টা, কারণ বাচ্চাদের ব্যাপারটা না আমাদের কাছে সবচেয়ে সেনসিটিভ, আর এই বাচ্চাদের যেহেতু ভয়টা রয়েছে আমাদের মনে হয় আলোচনাটা করার একটু দরকার আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ওই উৎপল চ্যাটার্জি রূপপুর হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার গল্ড ব্লাডার অপারেশন হয়েছে, 2 মাস হয়েছে, তা বয়স 39, এখন কি ওই করোনা ভ্যাকসিন নেওয়া যাবে? আপনার মিসেসের গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে, 2 মাস মাত্র হয়েছে, ভ্যাকসিন নিতে পারবে হ্যাঁ। কিনা, তাই তো? নিতে পারো? হ্যাঁ দিতে পারি কিনা, বয়স হচ্ছে 39। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, আলোচনা করছি। সুতরাং ওনার গলব্লাডার অপারেশন হয়েছে, তিনি ভ্যাকসিন নিতে যান, কোনো প্রবলেম নেই। আপনি ওই রেজিস্টার করে অ্যাপে তারপরে ভ্যাকসিনটা নিয়ে নিন, কোনো অসুবিধা হবে না। 2 ডোজ নেবেন, 2 ডোজটার পরে কিন্তু আপনি ফুললি ইমিউনাইজ হবেন। সুতরাং আপনি ওয়েট না করে যেখানে ভ্যাকসিনেশনের যে আপনার রেজিস্ট্রেশন আছে তাতে রেজিস্ট্রেশনটা করে নিন, আর ডেটটা পেয়ে যাবেন। ডেটটা পেয়ে গেলে আপনি ভ্যাকসিনটা ইমিডিয়েটলি করবেন। আমি যেটা বলছিলাম ডক্টর সাহা, সেটা হচ্ছে যে এই যে বাচ্চারা, ছোট বাচ্চা যখন তাদের নর্মাল ভ্যাকসিনেশন হয়, একটা ছোট বাচ্চা তো বিভিন্ন রকমের ট্রিপল অ্যান্টিজেন হ্যান নানা রকম ভ্যাকসিনেশন হয়, তখন তাদের একটা জ্বর হয়। এবং ছোট বাচ্চাদের আমরা দেখেছি 5-6 বছর বয়স অবধি একটা প্রতি মাসে এই জ্বর সর্দি কাশির একটা প্রসেস থাকে। এইবারে যেহেতু করোনা, সেহেতু কি এই ধরনের জ্বর হলেও বাবা মা সতর্ক হবেন? তারা কি টেস্ট করাবেন? কারণ এখন এই সময় বাচ্চাদের একটা সিজন চেঞ্জে ইনফ্লুয়েঞ্জা হয়, তো সেক্ষেত্রে বাবা মা টেক কেয়ার কী করে করবেন? হ্যাঁ অবশ্যই, কারণ এই সময়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2 বছর, এই যে 2 বছর 3 বছর 1 বছরের বাচ্চাদের ইনফেকশন হচ্ছে, 6 বছরের তো হচ্ছেই। সুতরাং এই সময়টা বেশি 1 বছরের ভিতরে তো বাচ্চারা অতটা বলতে পারে না, তাদের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট সেগুলোকে টেম্পারেচারটা দেখা, ঠিক করে দেখতে পাচ্ছে বাচ্চারা ঘুমিয়ে পড়ছে নাকি, জল খাওয়া কমে দিচ্ছে নাকি, এইগুলো দেখতে হবে খুব বাচ্চাদের ক্ষেত্রে। আর যারা একটু বড় তারা বলতে পারবে যে জ্বর, হালকা কাশি। আর একটা ব্যাপার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চার নাক দিয়ে জল বেরোচ্ছে নাকি, এইগুলি কিন্তু বাচ্চাদের মাদের যারা বা বাবা তাদের কিন্তু অবজার্ভ করতে হবে। আর যারা একটু বড় বাচ্চা, মোটামুটি 2 থেকে 6-7, তাদের ক্ষেত্রে এই জ্বরের সময়টা, কাশি, শুকনো কাশি, অবশ্যই আমি বলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, আর পরামর্শ নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করা উচিত। কারণ এটাও দেখা গেছে যে বাড়িতে, এটা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বাড়িতে ধরুন একজন পজিটিভ, 2জন পজিটিভ হয়েছে মা বাবা, তাদের কিন্তু বাচ্চাদের, এই বাচ্চা দেখতে পাচ্ছি সেকেন্ড ডোজে এই যারা ছোট ছোট বাচ্চা তাদেরও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এই সময়টা যদি বাচ্চাদের জ্বর আসে বা কাশি হয়, নাক দিয়ে জ্বর পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবার ট্রিটমেন্টটা করাতে হবে। আমার যেটা মানে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে অনুষ্ঠান করে একটা জিনিস আমি অনুভব করলাম, আমরা কিন্তু যদি একটু সচেতন থাকি, প্রপারলি কোভিড বিহেভিয়ার যেটা, অর্থাৎ স্যানিটাইজেশন, ডিস্টেন্স মেনটেন করা, ফিজিক্যাল ডিস্টেন্স, প্রপারলি মাস্ক পরা, এগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমরা করোনা থেকে খানিকটা, মানে করোনাকে ঠেকাতে পারি। কিন্তু আমি দেখেছি কিছু কিছু মানুষের 2টো ভ্যাকসিন হয়ে গেছে, আমার তো 2খানা ভ্যাকসিন হয়ে গেছে, তো এবারে তারা অনেকটা, মানে কি বলবো, তারা অনেকটা গা ছেড়ে দিয়েছেন, 2টো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমার জন্য করোনা আর কোনো টেনশন নেই। এই মানুষগুলো কি খানিকটা থার্ড ওয়েভের ক্ষেত্রে দায়ী হয়ে উঠবেন না? হ্যাঁ অবশ্যই, একবার যদি কারো কোভিড হয়ে যায় বা কোভিড-19 ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গাইডলাইনেই বলা আছে তারা হয়ে গেলেও কি করতে হবে। 1 নম্বর হচ্ছে যখন 3 মাস পরে ভ্যাকসিনটা নেবে, আর কি এই যা যা WHO গাইডলাইন্স দিয়েছে সেগুলো সব ঠিকঠাক করে মেনে চলতে হবে। মাস্ক পরা, তার সঙ্গে সঙ্গে স্যানিটাইজার ইউজ করা, আর তার সঙ্গে সঙ্গে দূরত্ব বজায় রাখা, এইগুলি কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ আমাদের এখনো পর্যন্ত ভাইরাসটা এখান থেকে যায়নি। ডেইলি আমাদের কিন্তু পজিটিভ বেরোচ্ছে। হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি ইনফেকশনটা অনেকটাই কম, কিন্তু ফ্যাটালিটি রেটটা কিন্তু এখনো পর্যন্ত অতটা ভালো কমেনি। আমরা চাই না যে এটা আরো বাড়ুক। সুতরাং আমাদের এখনই কর্তব্য, এখনো যাদের যারা ভ্যাকসিন নেয়নি অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে। ভ্যাকসিনটা আমরা দেবো, কারণ এটি বলাই আছে শুধু ভ্যাকসিন আমার জন্য না, দেখা গেছে 75 to 80% যদি লোক বা পপুলেশন ভ্যাকসিনেট হয় তাহলে কিন্তু এই ভাইরাসের এগেন্সট একটা হার্ড ইমিউনিটি তৈরি হবে। সুতরাং আমি তো ভ্যাকসিনেট হলামই, আদারকেও আমি হার্ড ইমিউনিটি করে দিতে পারি যদি আমার একটা যে কোনো জায়গায় 70-85% মতো পপুলেশন ভ্যাকসিন। নমস্কার, কে রয়েছেন?
হ্যালো, আমি রানু শুভ। হ্যালো, হ্যালো, আমি রানু শুভ বলছি, কোথা থেকে বলছেন রানু? রায়গঞ্জ। আচ্ছা বলুন। বলছি আমার না ওই 22 দিন আগে কোভিড হয়েছিল। হুম, তারপর বলুন। কোভিড হয়েছিল 22 দিন আগে, আজকে 22 দিন। হ্যাঁ, তো তা আমার না ওই একটু গলা ব্যথা, সর্দি আছে, গলাটা একটু ব্যথা আর একটু সর্দি। ওষুধ এখনো আমি কি- চলছে তো? ওষুধ তো খাচ্ছি না, সেটাই বলছি যে ওষুধ কি খেতে পারবো? পাটা ব্যথা, একটু পা গুলোও ব্যথা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। ঠিক আছে। সুতরাং আপনি 22 দিনে হয়ে গেছে, অবশ্যই আপনি বাইরে উঠতে হয়তো কাজ শুরু করে দিয়েছেন বা হয়তো বেরোবেন বা এই লেভেলে আপনি আছেন। আমরা বলবো হচ্ছে কি, যা যা সমস্যা হচ্ছে এটা তো স্পেসিফিক কোনো ওষুধ নেই। যা যা সমস্যা তার হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। যদি গলা ব্যথা হয় একটু গার্গেল করুন, ডাক্তারবাবুকে দেখান। আর হচ্ছে পা ব্যথা হলে একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খান। এগুলি কিন্তু ছোট ছোট জিনিসগুলি করলে কিন্তু আপনার যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি অনেকটাই কমে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই যেটা সেকেন্ড ওয়েভ চলছে, এর কিন্তু সেকেন্ড ওয়েভে পোস্ট কোভিড কমপ্লিকেশনটা অনেকটা বেশি হচ্ছে। সুতরাং আমরা বলবো যে অবশ্যই এই সময় যদি কোনো বাড়িতে গিয়েও কিন্তু দেখা গেছে 3 মাস পর্যন্ত কমপ্লিকেশন থাকতে পারে, মিনিমাম 6 উইক, ম্যাক্সিমাম 6 মাস, 3 মাস পর্যন্ত। সুতরাং এই সময় যদি কোনো কমপ্লিকেশন হয় আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন আর ওষুধ খাবেন। অবশ্যই আমরা আজকে কথা বলছি ডক্টর রাজদীপ সাহার সাথে। আপনারা ফোন করুন। আমি জানি এই করোনাকে নিয়ে না আমাদের অনেক মিথ চলছে, অনেক প্রশ্ন চলছে, কিছু ভুল ধারণা রয়েছে, কিছু সঠিক ধারণাও রয়েছে। তো ডাক্তারবাবুরা এগুলোকে কিন্তু ক্লিয়ার করে দিতে পারবেন। এবারে চলে আসি ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন সবাই নিতে পারবেন, এটা বারবার ডাক্তারবাবুরা বলেন যে মানে আমার অপারেশন হয়েছে, আমার র্যাবিসের ভ্যাকসিন চলছে, এরকম নানাবিধ কথা বলেন। ডাক্তারবাবুরা বলেন সবাই নিতে পারবেন। নিতে পারবেন না কারা, সেই লিস্টটা ভীষণ শর্ট। আমি তবুও একবার ডক্টর সাহাকে বলবো, নিতে পারবেন না মানে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন কারা পারবেন না। হ্যাঁ, নিতে পারবেন না কারা কারা? 1 নম্বর হচ্ছে যাদের প্রথম ডোজ পাওয়ার পরে অ্যালার্জি হলো বা অ্যানাফাইলেক্সিস হলো, শ্বাসকষ্ট হয়েছিল বা অ্যালার্জি হয়েছিল, গায়ে একটু ইচিং হয়েছিল, তারা নিতে পারবে না। 2 নম্বর হচ্ছে কি, যারা প্রেগনেন্ট মাদার, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, ল্যাকটেটিং মাদার। 3 নম্বর আর কারা হচ্ছে, ধরুন তাদের অ্যাক্টিভ কোভিড-19 ইনফেকশন আছে, এরকম আমরা দেখতে পেয়েছি যে জ্বর, কোভিড-19 তাদের হয়তো পরের দিন আমার ডোজ পড়ে গেল। সেক্ষেত্রে আমরা বলবো যদি এরকম হয় যে আপনি ডিটেক্টেড অ্যাক্টিভ কোভিড পজিটিভ পেশেন্ট, তাহলে নেবেন না। আর কি, ধরুন কোনো পেশেন্ট কোভিড-19 পেশেন্ট যারা আগেকার কিছুদিন আগেও যেটা প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল বা যাদের মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট হচ্ছে, তারা কিন্তু এই সমস্ত এই পার্সোনাল এই কন্ডিশনে কিন্তু আপনারা এই ভ্যাকসিনটা এখন নেবেন না। নর্মাল পেশেন্ট যাদের কোভিড-19 হয়ে গেল, তারা যবে থেকে হয়েছিল তবে থেকে 3 মাস পরে আপনি কিন্তু ভ্যাকসিনটা নিতে পারবেন। এটা ছাড়া কিন্তু আর অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, বাধা নেই যে ভ্যাকসিন আমরা বলি না কখনোই যে আপনি ভ্যাকসিন নিতে পারবেন না। আর অবশ্যই আমরা চাই প্রত্যেকটা মানুষ ভ্যাকসিনেটেড হোক, যত তাড়াতাড়ি পায়। এবারে আমি চলে আসব কোভিডের যে আলোচনাটা আমরা নিয়ে এগোচ্ছি এই বাচ্চাদের ক্ষেত্রে, থার্ড ওয়েভের ক্ষেত্রে। এখন তো পিক নেমেছে, আস্তে আস্তে অবশ্যই দেখব সরকার হয়তো সব কিছুই ধীরে ধীরে চালু করে দেবেন। কিন্তু আমাদের কোভিড বিহেভিয়ার নয় ভাবলাম, মানে কোভিড বিহেভিয়ার মানলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর কি কি মেনটেন করব আমরা? দেখুন, লকডাউন এবার আমরা চাইছি আনলকটা স্টেপ ওয়াইজ হলে কিন্তু অনেকটা কিন্তু এই যে আমরা যেটা ভয় পাচ্ছি, যে অনেকেই যেটা বলছে যে হয়তো লকডাউনের পরে আবার কেস বেড়ে যাবে, কেস বেড়ে গেলে আবার লকডাউন হবে, সেটা কিন্তু আমরা কখনো চাই না। যে স্টেপ ওয়াইজ আমার যেটা হচ্ছে আনলকটা শুরু হোক। আর কি, বেরোনোর সময় যেটা আমরা বলছি কোভিড বিহেভিয়ার, সেগুলো আপনি মানবেনই। তার সঙ্গে সঙ্গে যদি না দরকার হয়, যেটা আমরা আগে বলেছি ফার্স্ট ওয়েভে, বাইরে আপনি কম বেরোন, যতক্ষণ আপনার কাজ ততক্ষণ করে আপনি বাইরে থেকে আপনি ভিতরে চলে আসুন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোটেক্টেড হবেন। আর যেহেতু এখনো পর্যন্ত আমাদের ডিক্লেয়ার করেনি যে এটা প্যান্ডেমিক ফ্রি, ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই বাইরে অযথা কোথাও ভিড় বা সমাবেশ করবো না। আর এই যে রেস্ট্রিকশন যেটা করে দেওয়া হয়েছে যে বিয়ে বাড়িতে
বা এই সমস্ত সমাবেশে কজন থাকতে হবে সেটাই যেন মেনে চলা হোক, তাহলে কিন্তু একজনের থেকে আরেকজনের এই সংক্রমণটা কিন্তু অনেকটাই কমবে। আর অবশ্যই আপনারা নিজের যেটা মানসিক ব্যাপারটা, অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, অনেকে কোভিড সাইকোসিস হচ্ছে বা এমনিতে কোভিড ছাড়াও সাইকোসিস হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো বাড়ির কাজ করুন, যখন আপনার বসে থাকবেন অবসর সময় একটু পড়াশোনা করুন, বই পড়ুন বা সবার সঙ্গে গল্প করুন। এটুকু করলেই কিন্তু আপনার যে মেন্টাল স্ট্রেসটা সেটা অনেক ঠিক করবে। এইটুকু যদি আপনি করতে পারেন না, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যে খাবারে ভিটামিন প্রোটিনটা আছে দেখান, তাহলেই কিন্তু এই আমাদের আপনি নিজস্ব এই যে ভাইরাসটার ক্ষেত্রে অনেকটাই প্রিভেনশন পাবেন বা প্রোটেকশন পাবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, তনুশ্রী, আমি বাগুইহাটি থেকে রিঙ্কু সরকার বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমার হাজবেন্ডকে আমি মানে হিমোগ্লোবিন ডাউন হয়ে গেছিল, 5.1 এ নেমে গেছিল। তার জন্য তাকে 3 ইউনিট ব্লাড দেওয়া হয়। তো এখন হিমোগ্লোবিন নরমাল আছে, 13 আছে সামথিং। তো তাকে কি আমি কি হাজবেন্ডকে ভ্যাকসিন দিতে পারবো, সেটাই তো। মানে এটা ব্লাড কতদিন আগে দিয়েছিলেন? এই তো জানুয়ারিতে। ওনার কি এটা পারপিচুয়াল ব্যাপার, মানে কমে যায় আবার দিতে হয়? না না, হঠাৎই একবারই। ঠিক আছে, ডক্টর সাহা বলছেন। জানুয়ারি মাস সেটা হচ্ছে আপনি করেছিলেন, এখন হচ্ছে সেটা জুন চলছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি এটা তো একবার ইনসিডেন্স হয়েছিল, নিশ্চয়ই আপনার ওনার অন্য কোনো ব্লাডে কোনো প্রবলেম নেই, সুতরাং উনি কিন্তু ভ্যাকসিনটা নিতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে দেখতে হবে অন্য কোনো ওষুধ খাচ্ছেন না তো, ধরুন স্টেরয়েড বা এমন কোনো ইমিউনো মডুলেটর ওষুধ যেগুলি কিনা ইমিউন সিস্টেম নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আমরা বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ভ্যাকসিনটা দেবেন। যদি এসব না চলে আপনি ইজিলি কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ জানাবো রিঙ্কু, যিনি ফোন করলেন। আপনারা ফোন করতে থাকুন, ডক্টর সাহা উত্তর দেবেন। এবারে আমি চলে আসি মানসিক স্বাস্থ্য। আমরা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যটার দিকেও কিন্তু নজর রাখতে হবে, যেটা হয়তো আমরা রেখে উঠতে পারি না। আমরা নিজেদেরকে প্যাম্পার করতে জানি না, বাচ্চাদেরকে কি করে সময় দিতে হয় জানি না। এটা কতটা জরুরি, কারণ আপনি যে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর সাহা, সেখানে আপনার কাছে মানুষ আসেন বিভিন্ন ব্যাধি নিয়ে, কিন্তু সেই শারীরিক ব্যাধির পাশাপাশি কতটা মানসিক ব্যাধির কারণ আপনি দেখেন, কতটা প্রকট মানসিক ব্যাধি থাকে। মানসিক ব্যাধি মানে কিন্তু আমরা সবাই ভাবি পাগল হয়ে যাওয়াটা আলটিমেট, কিন্তু তার আগে মানুষের কিন্তু অনেক মানসিক ব্যাধি থাকে। মেবি আমারও হয়তো আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের সবসময় পজিটিভ দিকে এগোতে হবে। এই যে যখন শুরু করলাম আমি বললাম যে সুস্থতার হারটা অনেক বেশি, অ্যাক্টিভ কেস নাম্বারটা অনেক কমেছে। সুতরাং আমি এরকম ভাবে আমরা বলতে চাই যে শুনতেও চাই এরকম ভাবে যে দৈনন্দিন কিন্তু আমাদের করোনার রেটটা অনেকটা কমছে। এই 1 নম্বর। এটা করলে কিন্তু যারা শুনছে অবশ্যই, আর তার সঙ্গে সঙ্গে এমনিতেও আমার যখন পেপারও পড়ছে বা টিভিও দেখছে, রোজদিনই বলা হচ্ছে যে করোনা কিন্তু আগের থেকে অনেকটাই অনেক নেমেছে। এটা একটা আনন্দের খবর। 2 নম্বরটা কি, যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, এই মাত্র যেটা বললাম যে একটু চিন্তা ভাবনা বেশি করছেন, আমার যাদের অবশ্য কোনো ফার্স্ট ওয়েভও হয়নি বা সেকেন্ড ওয়েভও হয়নি করোনা, তাদের ক্ষেত্রে আমরা বলবো মানসিক অবস্থায় ভুগবেন না। কারণ এই যে বাড়ির অন্যান্য লোকেদের সঙ্গে আপনি টাইম পাস করুন, কথা বলুন, গল্প করুন, বাচ্চাদের সময় দিন, এইটুকু করলে, আর তার সঙ্গে সঙ্গে গল্পের বই করুন, আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে ব্যায়াম, যদি এগুলি করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই আপনি বোধ মেন্টালিও ফিট থাকেন, আর ব্যায়াম করে আপনি ফিজিক্যালি ফিট থাকেন, তাহলে কিন্তু আপনার ভাইরাস থেকে অনেকটাই কিন্তু আপনি প্রোটেকশন পাবেন। সবকিছু কিন্তু আইদার ডাইরেক্টলি অথবা আমার ইনডাইরেক্টলি আপনার ইমিউন সিস্টেমটাকে বুঝতে পারবে। যেগুলো করতে পারেন তাহলে অনেকটাই আপনি এই ভাইরাসের এগেইনস্টে প্রোটেকশন পাবেন বা প্রোটেক্ট হবেন। আমরা কেননা মানসিক স্বাস্থ্যটা না ভীষণ জরুরি। আমাদের মন যদি ভালো না থাকে, বিশেষ করে এখন বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু থার্ড ওয়েভের কথা বলা হচ্ছে, থার্ড ওয়েভ আসলে বাচ্চারা বেশি প্রণ হয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে বাচ্চাদেরও মানসিক স্বাস্থ্যের দিকে বাবা মাকে নজর দিতে হবে। তো আমার মনে হয় এই জায়গাটা যদি একটু আপনি মেসেজটা দিয়ে দেন। অবশ্যই। এখন যেহেতু বারে বারে এটাই এখন ফোকাসে আছে, থার্ড ওয়েভ যে বলেই দেওয়া হয়েছে যে বাচ্চাদের খেয়াল খবর রাখা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কখনো এটাকে বুঝতে না দেওয়া যে বাচ্চাটা বাইরে যাচ্ছে না বলে যে অনেক কিছু হারাচ্ছে, কিন্তু বাড়িতে বসে সব স্কুলের যেটা আমি স্কুলে গিয়ে করতো সেটা বাড়িতে বসে করছে। ঠিক তেমনিভাবে কিন্তু ক্লাসগুলো হচ্ছে, পরপর ক্লাস হচ্ছে, তাকে 1 ঘন্টা রিসেস দেওয়া হচ্ছে, তারপরে আবার ক্লাস নেওয়া হচ্ছে, সবই কিন্তু এটা অনলাইনে হচ্ছে। এই যে বাচ্চাদের বোঝাতে হবে 1 নম্বর।
আর তার সঙ্গে সঙ্গে দেখি বাচ্চারা যেটুকু চায় এই সময় সেগুলো কিন্তু ওদেরকে ঠিকঠাক করে যোগান দিতে হবে। হ্যাঁ, একটু খেলতে চাইলো, খেললো, বাড়ির মধ্যেই কিছুটা খেললো। আমি যদি বাচ্চাটাকে না চাই যে বাইরে বেরোতে অন্য জিনিস সঙ্গে, অবশ্যই না, কারণ এখন এমনিতেও বাইরে যে জনসমাবেশে ক্রিকেট খেলা বা ফুটবল খেলাটা অনেক ক্ষেত্রে কমে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, অনেকে যাচ্ছে। কিন্তু আমরা চাই যে এই সময়টা সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভের জাংশনটাতে যেটা বলছে আসতে পারে, এই সময়টা আমরা কখনোই চাইছি না যে বাড়ির বাচ্চাটাকে বাইরে কোথাও অনেক জিনিস সঙ্গে খেলতে দেওয়া হয়, কারণ সেটা আবার সেই গ্যাদারিং হয়ে গেল। গ্যাদারিংটা আমরা কখনো চাইছি না। আর যখন বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করা, আর তার মেন্টাল যেটা ব্যাপারটা আছে তাকে যেন সবসময় হাসি খুশি রাখা যায়, সেটা কি বাড়ির বাবা মাকে তাদের বাবা মাকে চেষ্টা করছে। এবারে আমি চলে আসি পোস্ট কোভিড সিমটমস, যেটা দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করেছিলাম। সেই আলোচনাটাকে আমি এবার শেষের দিকেও একটু আনতে চাইছি, কারণ আমরা অনেকটা মানে কি বলবো, আমরা অনেকটা নেগলিজেবল হয়ে যায়, মানে করে দিই আর কি। আমার কোভিড সেরে গেছে, এরপরে মানে টেক কেয়ারটা হয়তো ছেড়ে দিলাম, তখনই কি অনেক কমপ্লিকেশনস আসতে পারে। তো সেটাকে নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে কেউ রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি, এম মোদক। হ্যাঁ, এম মোদক। হ্যাঁ, এম মোদক। হ্যাঁ, বলুন। আমি ব্যাপারটা হচ্ছে যে আমি থাইরয়েড পজিটিভ ডাক্তারের থাইরয়েডের থাইরয়েডের ট্রিটমেন্ট দেখি, হাইপার থাইরয়েড পেশেন্ট, ঠিক আছে। আমার তো জলে হাইপারটা যখন বাড়ির প্রচন্ড গরমের জলে সবাই একটু মাত্রা মতো অনলাইনে ডাক্তার দেখাচ্ছি, উনি ইমিডিয়েট দেখতে চাচ্ছে। আমরা বাড়ির লোকেরা হাইপার দেখতে গেলে আবার কবিট না হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার নার্ভের কোমরে একটা পেইন হচ্ছে, শিলিগুড়ি ডাক্তার বলেছে ওটাকে এমআরআই করতে হবে, কিন্তু এই মুহূর্তে এমআরআই বাড়ির লোকেরা করাতে চাচ্ছে না। আমি ডাক্তারের কাছে শুনতে চাই যে আমি কি এমআরআই করলে কোনো মেশিনে ঢুকলে কোনো সমস্যা হবে? আর আমার একটা 3 নম্বর প্রশ্ন, সবাই কিছু বাইরে, আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকি, কাজের লোক আমরা ঢুকতে দিতেই হবে। 1.5 বছর হলো ঢুকতে দিলাম, প্রচন্ড প্রবলেম হচ্ছে শরীরে। এবার আমি ওনাকে কিভাবে আমি মানে ঢুকতে দিতে পারবো, এটা যদি ডাক্তারবাবু বলে আমাদের। ডক্টর শাহ, আপনার কাছে কি প্রশ্নগুলো পরিষ্কার? আমি প্রথমটা বুঝতে পেরেছি, সেকেন্ডটা বুঝতে পেরেছি, থার্ডটা একটু প্রবলেম হচ্ছে আমার। তৃতীয় প্রশ্নটা আরেকবার করুন মিসেস মন্ডল। 3 নম্বরটা। 3 নম্বর প্রশ্নটা বলুন। 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, বলছি যে আমরা দুজন একা থাকি, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে কাজের লোক বাইরে থেকে টাকা নিয়ে চলে যায়, ও ঢুকতে চায় না। বাড়ির অন্যান্যরা সবাই বলে ঢুকতে দিল না, কিন্তু আমি একটু নার্ভের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, এই জন্য প্রবলেম হচ্ছে আমি সব কাজ করতে পারছি না, অসুস্থ হয়ে যাচ্ছি। এবার আমি কাজের লোকটাকে ডিস্টেন্সে কিভাবে আমি কাজ করাবো, যদি ডাক্তারবাবুকে অনুরোধ করছি বলে। ঠিক আছে, ঠিক আছে। ওনার থাইরয়েডের সমস্যা, আপনি উনি বললেন শেষ প্রশ্নটা হচ্ছে ওনার মেয়েটকে বাড়ির লোকেরা মানে এলাকার লোকেরা ঢুকতে দিচ্ছে না কমপ্লেক্সের মধ্যে, কিন্তু ওনার শারীরিক অবস্থা ভালো নয়, উনি সব কাজ করে উঠতে পারছেন না, তো মেয়েটকে ডিস্টেন্স মেনটেন করে কি করে কাজ করাবেন? তো এটা না, প্রথম ওনার কোশ্চেনটা ছিল হচ্ছে ওনার হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট, অবশ্যই তিনি ওষুধ খাবেন, কোনো অসুবিধা নেই, সেটা খেলে মোটামুটি কন্ট্রোলে থাকবেন। আর অবশ্যই টেস্টিংটা যেমন ভাবে ডাক্তার বলেছেন তেমনিভাবেই করবেন। আর হচ্ছে এমআরআইটা, ওনার নার্ভের প্রবলেম আছে, এমআরআইটা কিন্তু সেটা যেটা ব্যাপারটা আছে সেটা দেখতে হবে কতটুকু প্রবলেম। ডাক্তারবাবুর সঙ্গে যে যিনি মনে হচ্ছে একটা অনলাইনে ডাক্তারবাবু দেখাচ্ছেন, কনসাল্ট করে দেখতে হবে যে এক্ষুনি কি দরকার আমার এই এমআরআইটা। যদি বলেন হ্যাঁ এক্ষুনি দরকার, তখন এমন এমন জায়গায় যেতে হবে, প্রতিষ্ঠানে যেতে হবে যেখানে কিছু কেস আমার কম, ধরুন ডায়াগনোস্টিক সেন্টার যদি বলছি বলি, এবং এখন হাসপাতালে অনেক জায়গায় তো কোভিড পেশেন্ট আছে, আমি হাসপাতালে যেতে বলছি না, যে সমস্ত ডায়াগনোস্টিক সেন্টার শুধুমাত্র যেখানে কোভিডটা অতটা নেই সেখানে আপনি করাতে পারেন। না যদি মনে হয় না আমার কেসটা অতটা নয় যে এত বেশি ব্যথা হচ্ছে না, আমি আর 1-1.5 মাস ওয়েট করতে পারবো, তাহলে কিন্তু আর 1-1.5 মাস পরে আপনি করতে পারেন। আর যেটা 3 নম্বর কোশ্চেনের ব্যাপারটা হচ্ছে আপনার এই যে কাজ করার ব্যাপারটা যেটা বললেন যে থাইরয়েডের ব্যাপারে এই সমস্ত বাড়ির অন্য কেউ লোক কিভাবে করে দেবে কি করে দেবে না, সেটা আপনি মোটামুটি তাদের সঙ্গে কথা বলুন, কথা বলে মিনিমাম দূরত্বটা আমরা যেটা বলেছি বজায় রেখে কিন্তু তাদেরকে যে কাজ করান। আর আপনি যেহেতু আপনারা দুজন বাড়ির বাইরে বেরোতে পারেন না, সুতরাং কাউকে একজনকে নিয়োগ করতেই হবে যে কিনা আপনাদের হয়ে কাজটা করে দেবে এই সময়টা, কোভিড-19 প্যান্ডেমিকের সময় মিনিমাম ওই দূরত্বটা বজায় রেখে। এইটুকু করতে পারলে
তাহলে আপনার এই সমস্যাটা অনেকটা সমাধান। বাড়িতে ফিরে স্নানটা কিভাবে করা উচিত বলে আপনি সাজেস্ট করেন? দেখুন, এখন গরমকাল, কোনো প্রবলেম নেই। এখন তো দুবার তো ইজিলি করা যায়। যখন বেরোচ্ছেন, অনেকে যেটা করছে, যখন বেরোনোর সময় কিন্তু স্নানটা করছে না, ধরুন তাকে দুবার করে আসতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বলি যে প্রথমবার একবার গেল, দুপুরবেলা একবার স্নান করলো ভালো করে সাবান দিয়ে, আবার রাত্রিবেলা আরেকবার স্নান করলো। সেক্ষেত্রে কিন্তু এই সময়টা গরম করে ঠান্ডা লাগার কোনো চান্স নেই। শীতকালে প্রবলেমটা হয়ে পড়ে। শীতকালে তখন আমরা কি বলি যে একবার ভালো করে স্নান করুন, আর যখন সেকেন্ড টাইম যদি করতে চান আপনি, তাহলে অবশ্যই হাতটাকে যেটুকু এক্সপোজ পার্ট আছে, হাত পা, মুখটা, এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, হাতটা ভালো করে পরিষ্কার করতে হবে। অবশ্যই তার আগে ঢোকার সময় এমন একটা জায়গা স্পেস রাখতে হবে যেখানে যে জামাটা পরে আপনি বাইরে বেরিয়েছেন সেটা আগেই ওখানে দিয়ে দেওয়া, এবং গরম জলের মধ্যে সাপ দিয়ে ওটাকে দিয়ে রেখে দেওয়া। তাহলে যখন আপনি ঢুকছেন মোটামুটি তখন কিন্তু আপনার ওই ভিতরে যতটা কন্ট্যাক্টে আসছে না আপনার বাইরে যে জীবাণুগুলি, তাই না? একটা বাড়ির মধ্যে ভিতরে গিয়ে এমন একটা জায়গা রেখে দিতে হবে যেটা আপনি তাড়াতাড়ি করে বর্জন করতে পারেন। এটুকু করলে কিন্তু আপনার বাড়ির ভিতরে বাইরের থেকে আনা যে ভাইরাসটা সেটা ভিতরে আপনার বাড়ির ভিতরে ঢুকবে না। আমরা সেটা জানি। ফার্স্টে আমরা বারবার বলেছি কোভিড-19কে যদি আপনি আমন্ত্রণ না করেন তাহলে সে কিন্তু বাইরে থেকে আপনার ভিতরে বাড়ির ভিতরে আসবে না। আপনিই কিন্তু আমন্ত্রণ করেন বা বাড়ির অন্য কেউ আপনার বাড়িতে এসেছিল সেখান থেকেই এসেছে। তার মানে কোভিড নিয়ে আমাদের যে ভয়টা, থার্ড ওয়েভের কারণে আমাদের ভয়টাকে বজায় রাখতেই হবে। অ্যাজ আ ফিজিশিয়ান আপনি কি এটাকে সাপোর্ট করেন বা সাজেস্ট করেন? দেখুন, থার্ড ওয়েভটা ব্যাপারটা হচ্ছে যে থার্ড ওয়েভের থেকে বলার পর হচ্ছে বাচ্চাকে ইনফেকশনটা সবটা এই একটা জায়গা দিয়ে বলা হয়েছে, কিন্তু বাচ্চাদের ইনফেকশনটা বেড়ে যাবে। কারণ কি, যদি কোনোভাবে বাচ্চাদের ইনফেকশনটা হয় এই সময়টা বা অতিভাবে বেড়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের ইনফেকশন করার মতো মাইল্ডটা ছেড়ে দিন, বাড়িতেই হয়ে যাচ্ছে মাইল্ড অ্যাসিম্পটোমেটিক, মডারেট টু সিভিয়ার এখনো পর্যন্ত কিন্তু আমাদের গাইডলাইন্স দিয়ে দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, ওইভাবেই চালাতে হবে। আর সেইভাবে চালানোর জন্য মডারেট টু সিভিয়ারের যে প্রতিষ্ঠানগুলি তার কিন্তু যে স্পেশাল যে আইসিইউ আছে তার কিন্তু অনেকটাই কম দ্যান অ্যাডাল্ট। 2 নম্বর। 3 নম্বরটা কি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকসিন আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা বড়রা কিন্তু অনেকেই 2টো ভ্যাকসিন পেয়ে গেছি, কিন্তু বাচ্চারা ভ্যাকসিন পায়নি, তারাও কিন্তু মোটামুটি এখনো পর্যন্ত এই জন্য পিরিয়ড কোর্স বলা হচ্ছে। আর যেটা এইমাত্র বলা হলো, কিছুদিন আগে যে বলা হয়েছে যে পরীক্ষাটা বাতিল করে দেওয়া, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হচ্ছে, এই কথা ভেবেই, কারণ এতভাবে যদি বাচ্চাদের যদি ইনফেকশন ছড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটা ক্যাটাস্ট্রফি হবে। সুতরাং এই 4টে কন্ডিশনটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের থার্ড ওয়েভের জন্যই ভাবাচ্ছে। থার্ড ওয়েভ যদি আমরা ওভারকাম করতে পারি খুব ভালো, আমরা যদি না আসতে পারি আরো ভালো। তাই জন্য দরকার হচ্ছে এখনই আমাদের এখন থেকেই, যেটা আমরা ফার্স্ট ওয়েভে দেখতে পেয়েছি অনেকটাই ল্যাক অফ আমাদের কনসাসনেস, এখন কিন্তু সেকেন্ড ওয়েভের মধ্যে অনেকেই কনসাস হয়েছে, অনেকেই ভ্যাকসিন নিচ্ছে, অনেকেই বাইরে বেরোচ্ছে করে। তো আমরা আরো চাই যে ভ্যাকসিনেশন। এটির জন্য আমাদের প্রত্যেক দিনের সত্য পাঠের মতো হচ্ছে যে সবাইকে ভ্যাকসিন দিতে হবে, তাহলে কিন্তু আমরা থার্ড ওয়েভটাকে অনেকটা কিছু কিন্তু জয় করতে পারবো। না প্রথমে যখন কোভিড হলো, ফার্স্ট ওয়েভে যখন কোভিডের পড়তে লাগলো অগাস্ট সেপ্টেম্বরে, আমরা উল্লসিত হলাম, কোভিড প্রায় চলে গেল, মৃত্যুর হার কমে গেল, সুস্থতার হার বেড়ে গেল। দ্বিতীয় ওয়েভে কিন্তু এই মুহূর্তে সুস্থতার হার বেশি, মৃত্যুর হার কম, কিন্তু উল্লাসিত হওয়ার কোনো জায়গা আমাদের নেই। তার কারণ ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে থার্ড ওয়েভ। সুতরাং দ্বিতীয় ওয়েভ কমলো, তারপরেও কিন্তু মাথায় রাখতে হবে এই প্রসিডিওরটা আমাদের মেনটেন করতে হবে। কিন্তু মার্কেট যদি খুলে যায় তখন একটা টেনশন যে লোকে ঠিক গায়ে গা লাগাবে। মাথায় রাখতে হবে এই প্রচারটা সরকারকে চালাতে হবে যে গায়ে গা লাগিয়ে গল্প নয়, গায়ে গা লাগিয়ে কেনাকাটা নয়, ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো, কিন্তু ডিস্টেন্সটাও তার সঙ্গে মেনটেন করতে হবে। এটা কতটা জরুরি? দেখুন, আমরা একটা সময় একটা কথা দিয়ে উল্লসিত, যখন ডিক্লেয়ার করবে WHO যে আমাদের ওয়ার্ল্ড প্যান্ডেমিক, এইটা কিন্তু সেই দিনটা আমি কিন্তু মানবো, সেদিনটাই সবাই বলবো আপনি মাস্ক পরবেন না, আপনি স্যানিটাইজার ইউজ করবেন না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা কোনো কিছু বলছে না, আপনার কোভিড হয়ে গেছে, আপনি ভ্যাকসিনেটেড হয়ে গেছে, তখনও পর্যন্ত আমরা বলবো যখন বাইরে বেরোবেন অবশ্যই আপনি মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন, আর যেটুকু সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবেন। কারণ
এখনো পর্যন্ত কিন্তু অনেক রিপোর্টেড কেস পাওয়া গেছে যে সেকেন্ড টাইপ কোভিড-19। এখন আপনি সিম্পল ভাবুন হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা, ডাক্তারবাবু, সিস্টাররা, পুলিশ ওয়ার্কাররা, এরা কিন্তু দুবার পজিটিভ হয়ে গেছে। দুবার পজিটিভ হয়ে গেলেও কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কিন্তু দিনের পর দিন কিন্তু যা কাজ ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা চাই না যে এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা কাজ করে দিনের পর দিন তারা আবার যেন ইনফেক্টেড। সুতরাং আমরা এটুকুই চাই তাড়াতাড়ি এই সমস্ত প্রত্যেকটা লোককে আরো সচেতন হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তাদেরকে ভ্যাকসিনেট করতে হবে। আর যদি তাদের কোনো এই সময়টা জ্বর, সর্দি, কাশি কোনো সমস্যা হয় ডাক্তারের পরামর্শ নিন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, ব্রততী রায় সল্টলেক থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমরা দুজন আমার হাজব্যান্ড 84 ইয়ার্স ওল্ড, ওনার রাইট সাইড সম্পূর্ণ এনেবল, আমার উপরে সম্পূর্ণ ডিপেন্ড। আর আমিও 75, কিন্তু আমার 21শে এপ্রিল ফার্স্ট ডোজ হয়েছে কোভিশিল্ড। এটা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা, যেহেতু পাওয়া যাচ্ছিল না বলেই আমরা এইটা 84 করেছি। কিন্তু আমি খুব ভীত সন্ত্রস্ত। আমাকে কি কোনো মতে আমার 15ই জুন 8 সপ্তাহ হয়ে যাচ্ছে, কাইন্ডলি কি আমি কোনো মতে পেতে পারি না ভ্যাকসিনটা? আমি একজন অ্যান্থ্রোপোলজিস্ট লোক, আমি এটা বুঝতে পারছি এটা সায়েন্টিফিক্যালি কিন্তু 6 থেকে 8-এর মধ্যেই দরকার ছিল না বলে সেটা হয়ে গেছে 84 দিন। এই 84 দিন ওয়েট করতে আমি ভীত সন্ত্রস্ত। কাজেই কোনো মতে কি এগিয়ে আসতে পারে না? এখন তো ভ্যাকসিনের মোদি সাহেব অগাধ দিয়ে দিয়েছে যে পাওয়া যাবে। এইটাকে কিন্তু এগোনো যায় না কোনো মতে? মানে এইটা না আমার মনে হওয়াটাই সব না, যে সায়েন্টিফিক্যালি এই 8 সপ্তাহের মধ্যে হওয়াটাই ঠিক। ডাক্তারবাবু আমাদেরকে ক্লিয়ার করে দিক মিসেস রায়। আমার মনে হয় ওটা আমাদের পক্ষে সুবিধা হবে, আমারও সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। তবে এটা কিন্তু আইএমসি এর থেকেই করা হয়েছে। এবার আইএমসি এর যতক্ষণ না বলবে সেরকম তো কোনো ডাক্তারবাবু সেটাকে মানে কি বলবো, এটাকে মানে এর অবাধ্য হতে পারবেন না। সঙ্গে থাকুন, উনি আলোচনা করছেন। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিনেশনটা আপনি যেখান থেকে নিয়েছেন সেখানে কথা বলুন। যেখান থেকে আপনাকে ফার্স্ট ডোজটা দিয়েছে, সাধারণত যেহেতু আপনি বললেন কোভ্যাক্সিন নিয়েছেন, সেখান থেকে কিন্তু সেকেন্ড ডোজটা 28 দিনের মধ্যে আপনার পাওয়ার কথা। সুতরাং যখন দেরি হয়ে গেছে যেখান থেকে দিয়ে সেখানের সঙ্গে কথা বলুন, কারণ ইমিডিয়েটলি আপনার কিন্তু সেকেন্ড ডোজটা পাওয়ার কথা। কারণ আপনার বয়স 75, আপনার হাজব্যান্ডের বয়স 84। সুতরাং দুদিনেই কিন্তু মোটামুটি বয়স হয়েছে, যেহেতু আমরা ধরে নিতে পারি খুব ডিসপোজিং ফ্যাক্টর। যেহেতু আপনার হাজব্যান্ড একদিক আবার খুব করা যাচ্ছে না, হয়তো আমি ধরে নিচ্ছি স্ট্রোকের পেশেন্ট আপনার যদি হাজব্যান্ড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু রিস্কি ব্যাপার। সুতরাং যত তাড়াতাড়ি পারেন আপনারা সেকেন্ড ডোজটার ব্যবস্থা করুন। যে না হয় আপনি কোনো সামনাসামনি, যেখানে অনেক জায়গায় দেওয়া হয় এখন, ধরুন আপনার মিউনিসিপ্যালিটি দেওয়া হচ্ছে বা কোনো অ্যাডমিশন ওখানে কাউকে বলে আপনি সেকেন্ড ডোজটা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু দুজনই উপকৃত হবে। আমি বারবার অ্যাপিল করছি বিভিন্ন সময় বিভিন্ন শোতে, এই শোতে তো বটেই, এটা যেহেতু একটি ডাক্তারি শো, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছেন, দুয়ারে সরকারকে নিয়ে এসেছেন, স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুয়ারে ভ্যাকসিন প্রকল্পটা চালু করতে পারেন, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলেই করতে হবে, কারণ কেন্দ্রীয় সরকারের মত হলে তিনি বন্ধ করে দিতে পারবেন। তো কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে তাহলে এই যে ব্রততী রায়, যার হাজব্যান্ড 84 বছর বয়স, একটা দিক পড়ে গেছে, এরকম আমার মাও রয়েছেন, এরকম অনেকেই রয়েছেন যারা বাড়ির থেকে বেরোতে পারবেন না, তো তারা কি ভ্যাকসিনেটেড হতে পারবেন না? আমরাও তো চাইবো আমাদের বাবা মা সুস্থ থাকুক। তো আমি চাইবো সরকারের কাছে অ্যাপিল যে দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু করা উচিত। একদম, এটাও আমাদেরও দাবি, দুয়ারে ভ্যাকসিন। আরেকটা হচ্ছে কি, আমাদের যারা ফিজিশিয়ানদের তাদেরও কিন্তু একটু ভ্যাকসিনেশনের ব্যাপারটা করে দেওয়া হয়, প্রত্যেকটা কেমিস্টের দোকানে হয়ে যায়। আর হচ্ছে তাদের সুবিধা হয়, অনেকে যেটা বাইরে যেতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে আমরা ভ্যাকসিনেশনটা শুরু করে দিতে পারি। আর 2 নম্বরটা হচ্ছে কি, আর যেটা আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে এনারা দুদিন যে ফ্যামিলি যারা মেম্বার তাদের তো অনেক বয়স হয়েছে, যদি দুয়ারে ভ্যাকসিন প্রকল্প শুরু করতে পারে, বাড়িতে গিয়ে দিয়ে আসবে ভ্যাকসিন। যেটা আমরা পোলিওর ক্ষেত্রে দেখেছি, পোলিও একসময় মহামারী আকার নিয়েছিল, অনেকেই পোলিওতে আক্রান্ত হয়ে একটা হাত একটা পা তুলেছেন, কাজ করছে না। তাই বলে কি পোলিও আজ আমাদের এখান থেকে রাজ্য বা দেশ থেকে অনেক জায়গায় বেরিয়ে গেছে।
পরিবার এখানে আমাদের এখানে হচ্ছেই না তো। ঠিক সেইভাবে আমরা চাই কোভিড-19 জন্য যদি এরকম দুয়ারে ভ্যাকসিন প্রকল্প যদি চালনা করা হয়, তাহলে কিন্তু অনেক যারা বাইরে থেকে অনেক সাধারণ জনসাধারণ যারা বাইরে থেকে মানে ঘর থেকে বেরোতে পারে না বাইরে, তারা কিন্তু অনেকটাই উপকৃত হবে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের ডক্টর সাহার কাছ থেকে হয়তো বিদায় নেওয়ার সময় হয়ে যাবে। খালি আমার একটা লাস্ট প্রশ্ন আমি কি জিজ্ঞাসা করছি, এটা কি লাস্ট প্রশ্নই করব? যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের কোভিড বিহেভিয়ার মানবো, এবার হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, একটা জাস্ট স্ট্রেট লাইনে এদিকের কাজটা হচ্ছে করতে পারবো, এটা হচ্ছে করতে পারবো না, এটা তো একটু বলে দিন। অবশ্যই বাবা আমাদের বলা হচ্ছে যে যদি আপনি একবার ইনফেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক রকমের, যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে অর্থকম। যদি আপনার না হয়ে থাকে সেই সিম্পল আপনি মাস্ক ইউজ করুন, তারপর হাত ভালো করে পরিষ্কার করুন স্যানিটাইজার দিয়ে, দূরত্ব বজায় রাখুন, ভ্যাকসিনটা নিয়ে নিন। যাদের একবার হয়ে গেছে সেক্ষেত্রে আমরা বলবো কি 3 মাস ওয়েট করুন। ওয়েট করার পরে কিন্তু এই 3 মাসের মধ্যে আপনি কিন্তু যা এই তিনটে যেগুলো বলেছি আমরা, যে হাত ধোয়া, তার সঙ্গে সঙ্গে মাস্ক ইউজ করা আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলি করুন। আর কখনোই আপনারা ভাববেন না যে আমার যদি ইনফেকশন হয়ে গেল, কোভিড-19 হয়ে যাওয়া মানে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত, আমি ভ্যাকসিন নেব না, আমি মাস্ক ইউজ করবো না। এটা একদম আপনার ধারণাটা ভাবনাটা ভুল। সুতরাং যদি আপনার নেওয়া হয়ে থাকে ভ্যাকসিন, তারপরেও কিন্তু আপনাকে মাস্ক ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, যতদিন না পর্যন্ত এটা আমাদের দেশ বা আমাদের রাজ্য প্যান্ডেমিক ফ্রি। একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শ্রাবণী চ্যাটার্জি বলছি, ইটাপুর থেকে। হ্যাঁ বলুন। আমার ডাক্তারবাবুর কাছে দুটো প্রশ্ন আছে। আমার প্রশ্ন হলো কোভিশিল্ড বা কোভ্যাক্সিন কি সালফার ড্রাগ অ্যালার্জি থাকলে কি নেওয়া যাবে? আচ্ছা, বুঝেছি। সঙ্গে থাকুন। আর কোনো প্রশ্ন শ্রাবণী? আর কি? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে কি সালফার ড্রাগ মানে ভ্যাকসিন নেওয়া যাবে? না, আপনি এখন এক্সপেক্টিং? হ্যাঁ, আপনি কি এক্সপেক্টিং তাই জিজ্ঞাসা করছেন? না, আমার একজন পরিচিত। আচ্ছা, সঙ্গে থাকুন। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে কি, ভ্যাকসিনেশনের আমার কন্ট্রিবিউশন এইমাত্র বললাম, যদি আপনার ওই ভ্যাকসিনের যে ইনগ্রেডিয়েন্টস আছে, ওই ভ্যাকসিনে যা যা জিনিসগুলি আছে সেগুলিতে আপনার প্রথম ডোজ পাওয়ার পরে অ্যালার্জি হয়ে থাকে, তাহলে আপনি আর সেকেন্ড ডোজ নেবেন না। না, ধরুন যার প্রথম ডোজই হয়নি ডক্টর সাহা, যদি কোনো ডোজই সে না নেয়, সে জানে না তার কিছু অ্যালার্জি আছে কিনা, সে তার ডোজ নেওয়া হয় না, কোনো নেই। এটা সেটা বলছিলাম আমি, যে সালফার অ্যালার্জিটা তার মানে এটা নয় যে ভ্যাকসিন অ্যালার্জি হবে। এবার সালফার অ্যালার্জি আছে তাদের কিন্তু যে ভ্যাকসিন অ্যালার্জি তেমন কোনো মানে না, সে কিন্তু ভ্যাকসিনটা নিতে পারে। আর প্রেগন্যান্সি? আর প্রেগন্যান্সি তো বললাম যে প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং বা যেটা বলছি আমরা আরেকটা হচ্ছে ল্যাকটেশন, এটি কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, তখন কিন্তু উনি নিতে পারবেন না। ল্যাকটেশনের ক্ষেত্রে কি এখন একটু শিথিল হয়েছে না, যে ল্যাকটেটিং মাদাররাও নিতে পারবেন নাকি? এখনো পর্যন্ত স্টিল নাও কিন্তু গাইডলাইন্সে বলা আছে, সেটা হয়তো ছাড় হতে পারে, কিন্তু প্রেগন্যান্সি অ্যাক্টিভলি কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগন্যান্সি দেওয়া যায় না। আপনারা যদি আমাদের অনুষ্ঠানটা এই সময় 5টা থেকে 6টা সোম থেকে রবি একটু নোটিস করেন, আমরা কিন্তু এই প্রেগনেন্ট মাদার, ছোট বাচ্চা যারা বাচ্চা হয়েছে সেই সমস্ত মা কীভাবে চলবেন সবটা এখানে আলোচনা করি। তো যার ফলে আমাদের অনুষ্ঠানটা একটু নজরে রাখতে হবে। আর এবং এই অনুষ্ঠানটা যেহেতু আপনাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে, পাশাপাশি এটা ইউটিউবে থাকবে, আপনি যদি একটু শেয়ার করে রাখেন, আপনি এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারবেন। অনেক ধন্যবাদ ডক্টর সাহাকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।